গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 26শে মার্চ, আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমরা সকালবেলায় একদম স্নান করে রেডি হয়ে লাগেজ নিয়ে জম্মুর যে কালকা ভবন সেখান থেকে বেরিয়ে পড়লাম। গতকাল রাতেই এখানে এসেছি। এরপর আমরা জম্মুর যে ট্যাক্সি ইউনিয়ন আছে সেখান থেকে ট্যাক্সি বুক করে নিলাম। তারপর সেই ট্যাক্সিতে করে আমাদের গন্তব্য শুরু, অর্থাৎ কিনা আমরা এখান থেকে সোজা রওনা দিলাম পেহেলগাম, মানে যেটা প্রথম গ্রাম। দেবাদিদেব মহাদেবের যে অমরনাথ যাত্রা হয় তার প্রথম যে গ্রাম সেটা। যাত্রা করছিলাম যখন দূরে ওই যে পর্বতটা দেখছো, ওটা হচ্ছে ত্রিকুট পর্বত। ওই ত্রিকুট পর্বতেই আমার মায়ের বাস, মানে মা বৈষ্ণোদেবীর ওখানেই ভবন। যখন জম্মু থেকে যাচ্ছিলাম দূরে ত্রিকুট পর্বত দেখেই চোখে জল চলে এসেছিল, কারণ দেবী ত্রিকুটা পুরো জার্নি যেন একদম ওই ত্রিকুটার মাথায় দাঁড়িয়ে আমাদের চারজনের দিকে নজর রেখেছিল। চারজন যেন খুব ভালোভাবে সুন্দর করে সমস্তটুকু ঘুরতে পারি। আর মা দর্শন অতি অবশ্যই, বিনা মা দর্শন করে চিনি এক কদম কোথাও নড়বে না। তো সেই কারণে আগে আমাদের গন্তব্য ছিল পেহেলগাম, সেখান থেকে বিভিন্ন জায়গায় যাব আর মাকে দেখে তারপর ওখান থেকে ট্রেন ধরবো। কারণ শেষে দুটো দিন শুধু মা আর আমি। প্রতিবার আসি কলকাতা থেকে সোজা মার কাছে, মানে জম্মু কাটরা মা দর্শন করে ফিরে চলে যাই। কিন্তু এইবার প্রথম যে একটু দূরে রওনা দিয়েছি আর কি। যাবার পথে এই জুটা পড়েছে, এটা নতুন তৈরি হয়েছে দেখলাম। তো আমারও তো জুয়ের প্রতি ইন্টারেস্ট নেই, আমি আলিপুর জু জীবনে মনে একবারই গেছি। যাই হোক, দেবী ত্রিকুটাকে দেখতে দেখতে আস্তে আস্তে করে এগিয়ে চলা আমাদের। ভীষণ সুন্দর একটা জার্নি হওয়ার কথা। কতটা তুলতে পারবো আর কতটা তোমাদের সামনে বলতে পারবো জানি না, তবে হ্যাঁ, আপ্রাণ চেষ্টা আমার থাকবে সুন্দর করে তোমাদের সামনে সবটুকুকে তুলে ধরার। সামনে তখন অগণিত মিলিটারি কনভয়। যাত্রাপথে প্রচুর মিলিটারি দেখেছি বা এই কনভয়গুলোকে দেখছিলাম আর ভাবছিলাম, পরিবার ফেলে, সংসার ফেলে শুধু দেশটাকে রক্ষা করবার। যারা শুধু বৈষ্ণোদেবী দর্শন করতে আসবে তারা পাটনিটপ আসতে পারো। পাটনিটপ খুব সুন্দর একটা হিল স্টেশন। আমি এখনো অবধি কখনো আসিনি, আমি মা দর্শন করেই চলে যাই আমরা। এইবার প্রথম আমরা এদিকে আসলাম, কারণ আমার যেহেতু পাটনিটপটাকে আমি আমার কভারের মধ্যে রাখিনি, কারণ আমার অন্য অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। সেজন্য কখনো যদি আসি তোমাদেরকে তো অতি অবশ্যই শেয়ার করব। কিন্তু আমার পরিচিত একজন এসেছিল, সে বলছিল পাটনিটপ খুব সুন্দর, একটু কস্টলি জায়গা, কিন্তু পাটনিটপ খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, ভালো লাগবে। এই দেখো, এইটা দিয়ে চলে যাচ্ছে পাটনিটপের রাস্তা, আর আমরা এটা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। এইরকম জায়গা দেখছো, এইটা হচ্ছে পাটনিটপ। পাটনিটপও খুব সুন্দর হিল স্টেশন। ধস নামে বলে নেট দিয়ে সমস্ত গেঁথে রেখে দিয়েছে যাতে না নামে, কিন্তু নিশ্চয়ই নেমেছিল প্রচুর। এই যে সে কারণে রাস্তার অবস্থা খুব খারাপ, কাজ চলছে। এরপর দেখো সামনে চলে আসছে নার্সারি টানেল, যেটাকে বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটার দীর্ঘ 9 কিলোমিটার।
তো তার সামনে যেহেতু অত লম্বা টানেল, তো প্রথমে যাবার জন্য ভিড় লেগে গেছিল। এত বড় টানেল আমি এর আগে কখনো দেখিনি। এই টানেলের একটা বিশেষত্ব হচ্ছে জায়গায় জায়গায় SOS করা আছে, তোমার ইমার্জেন্সি পারপাস, তোমার যা কিছু দরকার এই টানেলের মধ্যে তুমি পেতে পারো। আর এখানে কিছুটা অন্তর অন্তর একটা করে এক্সিট পয়েন্ট আছে, হয়তো কখনো বিপদে পড়লো, কিছু হলো, তখন যাতে সেখান দিয়ে বেরোনো যায়। ভিতরে একটা অদ্ভুত রকমের তো গন্ধ থাকেই, তো সেটা যাতে সবসময় বেরিয়ে যায়, টানেলে যাতে কোনো রকম অঘটন না ঘটে সেটার ব্যবস্থাও করা আছে। ফলে সব দিক থেকে ভালো হলো। এত লম্বা একটা টানেল, ভিতরে একটুখানি ভয় তো ছিলই, কিন্তু ভিতরে সমস্ত রকম ব্যবস্থাপনা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। আমি যে গাড়িতে ট্রাভেল করছিলাম, গাড়ির গ্লাসটা এতটাই ধুলো লেগে যাচ্ছিল, কারণ রাস্তাটা প্রচুর ধুলো উঠছিল, সেই কারণে হয়তো হেজি চলে এসছে, বাট টানেলটা অসাধারণ। এখানে খাবো বলে, আর যেহেতু আজকে মঙ্গলবার, তো আমার তো একদম পিওর ভেজ দরকার, সেই কারণে যে টানেলটা যেটা ক্রস করলাম, সেই টানেলটা ক্রস করে কিছুটা আসবার পরই এখানে পরপর অনেকগুলো ধাবা আছে, তোমার চয়েস। আমি চয়েস করেছি একদম এটা পিওর ভেজিটেরিয়ান। ওখানে ধাবাতে যাব, ওখানে খাবার খাবো। চলো খেয়ে দিয়ে আসি। আকারটা দেখো, পরোটা আমাকে খাবে না, আমি পরোটাকে খাবো বুঝতে পারছি না। বিশাল একটা নর্মাল সাইজের পরোটা দিয়েছি, একটা পরোটা দুদিনের খাবার। আমি খেতে আলু পরোটা খুব ভালোবাসি, কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে, এর সাথে আচার নিয়েছি, আচারের মধ্যে ডুবে একদম ফাটা আঁকেদার। খাওয়া দাওয়া সেরে গাড়ি আবার চলতে শুরু করলো। এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে খনিনালা। কারণ উপর থেকে বড্ড বেশি ল্যান্ডস্লাইড হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা লোহার জালির মতো উপর থেকে নিচ অবধি দেওয়া আছে, তৎসত্ত্বেও অঘটন ঘটেই চলতো। সেখান থেকে বাঁচার জন্যই এই টানেলটাকে তৈরি করা হয়েছে। টানেলের ঠিক আগে বাঁদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা পুরানো রাস্তা, যেটা আগে শ্রীনগর যাওয়ার জন্য ব্যবহার করা হতো। তো এই রাস্তা এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। টানেল হয়তো সৌন্দর্যায়নটা চারপাশে একটু দেখা কমিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে সেফটি, মানে বিপদ থেকে রক্ষা করার মতো। কিন্তু একটা অদ্ভুত জিনিস লাগছিল, এত টানেল, ভাবছিলাম কতগুলো পাহাড় কেটে একটা টানেল নির্মাণ হচ্ছে, এত পাহাড় কাটছে, এত কিছু হচ্ছে জায়গায় জায়গায়। এবারে দেখলাম শ্রীনগরের যাত্রাপথে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, কোথাও কোথাও ল্যান্ডস্লাইডে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? এত পাথর কেটে কেটে, পাথরগুলো মানে পাহাড়গুলোকে কেটে কেটে তৈরি করছে যে প্রকৃতি বলতে পারো তার ভারসাম্য হারিয়ে ফেলছে, এত আর প্রকৃতি মান নিতে পারছে না। এই কখনো কখনো ল্যান্ডস্লাইডের আকারে, কখনো কখনো বলতে পারো অ্যাভালান্সের আকারে, এভাবে কত অঘটন ঘটে চলেছে প্রতিনিয়ত। কোনো কিছু তার যেন অন্যথা নয়, কিন্তু বিকল্পও কিছু নেই। মানুষ সেফলি যাতে তার জার্নিটা কমপ্লিট করতে পারে, তার জন্যই এত কিছু করা। তো চলো, টানেল শেষ হলো, আবার পরিষ্কার আলোর কাছে চলে আসলাম। আগে ওই দিকের রাস্তাটা ধস নেমেছিল, ফলে টানেলে ঢোকার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছিল সেটা এই মুহূর্তে ধসে বন্ধ। ফলে এই পুরনো রাস্তা ধরে এসে এই দেখো টার্ন নিচ্ছে ডান হাতে, তারপর টানেলে ঢুকতে হচ্ছে, কারণ ওই রাস্তাটা এখনও ক্লিয়ার হয়ে ওঠেনি। এটাই হয়, মানে পাথর পাহাড় সব এত আলগা হয়ে পড়েছে এই টানেল নির্মাণের জন্য। যেহেতু সেকেন্ড অপশান নেই, তাই মানুষকেও মেনে নিতে হচ্ছে, আর আমরাও চাই। এই দেখো বাঁদিকে দেখেছো, এখানে একটা ট্রাভেলার যাচ্ছিল। এখানে মানুষ খুব হাই স্পিডে গাড়ি চালায়, এটাই মাইনাস পয়েন্ট। ওই ট্রাভেলারে প্রচুর লোক ছিল, ট্রাভেলারটা পুরো উল্টে গেছিল। এখন বাজে হচ্ছে 12:28, প্রায় 4 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে, আমরা এখনো পৌঁছাতে পারলাম না, এমন রাস্তা। আর সেখানে ট্রাভেলার উল্টে গেছে, গাড়ির মধ্যে কত মানুষ। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো জানো, এরকম মিড রাস্তার মধ্যে একটা ব্রিজের উপরে উল্টেছে। তো ভাগ্যি ভালো নিচে যায়নি, কারণ পাহাড়গুলো না এরকম খাড়াই একদম, মানে নিচে তাকালেই মাথা ঘুরে যাচ্ছে, পুরো একদম অতল গহ্বর মনে হচ্ছে এক একটা। তো ওইখানে মানে এখানে স্থানীয় যে সমস্ত কাজকর্ম হচ্ছে, রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখান থেকে সব লোক ছুটে গেল, মিলিটারি ছুটে এসছে, এবং আমাদের গাড়িতে যে ভাই চালাচ্ছে আর কি, মানে স্থানীয় যারা গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে, ওই গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে সব দলে দলে দৌড়ে যাচ্ছে। এই কাউকে যদি কেউ কোনো হেল্প করতে পারে মানবিকতার খাতিরে।
তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ব্রিজের ওপর, কিন্তু এতগুলো গাড়ি যাচ্ছে, এই ব্রিজটা নাচছে, আর ব্রিজ নাচছে আমার হৃদয়টাও নাচছে, আর আমার হৃদয়টা নাচছে তো তার ধকপকানিও বাড়ছে। ভগবান করুক কখন আমাদের গাড়ির ছেলেটি আসবে এবং আমাকে নিয়ে এই জায়গাটা পেরিয়ে যাবে কে জানে। কিন্তু ভালো লাগলো যে এখানে মানুষজন খুব হেল্পফুল, দৌড়ে সব চলে এসছে। এরপর গাড়ি ছুটে চলল, চারিদিকে তখন পীরপাঞ্জাল পর্বতমালার মাঝে মাঝে দেখো মেঘ যেন নেমে এসেছে, মেঘেদের রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। গনগনে আকাশে সূর্য, কোথাও ধূপছায়া, কোথাও সূর্যের আলো প্রকট। অদ্ভুত এক সৌন্দর্য পাহাড়ের। পাহাড় আমার এমনিই ভীষণ প্রিয়, তবে গাড়োয়াল হিমালয় আমার সব থেকে প্রিয়। কিন্তু খারাপ লাগলো না পীরপাঞ্জাল পর্বতমালাকে অতিক্রম করতে, তবে ভয় লাগছিল। যাত্রাপথে কখনো পাহাড়ি নদী, কখনো ছোট ছোট গ্রাম, জনপদ সব অতিক্রম করে চললাম। আর বিশাল পাহাড় যেন তার অতিকায়তা দিয়ে বোঝাতে চাইছে তার মতো সহ্যশীল হতে হবে। যতই তার বুকে আঁচড় আসুক না কেন, সে কিন্তু হাসি মুখে সব সহ্য করছে। তবে হ্যাঁ, পাহাড় আবার এটাও মনে হয় শেখায়, সহ্যের একটা সীমা থাকে। যখন সীমা পার হয়ে যাবে তখন শুধু একবার নাড়া দিয়ে উঠবি, সবাই একটু নড়ে চড়ে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। যাত্রাপথে একটা পাহাড়ি ঝর্ণাকে দেখতে পেলাম, বড্ড ভাল লাগছিল। আস্তে আস্তে তখন বাইরেটায় একটু হালকা ঠান্ডা অনুভব করছি। দূরে দেখো পাহাড়ের ধার বরাবর ধীর গতিমন্থর গতিতে গাড়িগুলো যাচ্ছে, কারণ খাদটা একদম পুরো খাড়াই। ভয়ও লাগছিল, বড্ড রুক্ষ লাগছিল এই জায়গাটা, গ্রিনারিটা অনেক কম। হয়তো এই সময়টা যেহেতু চারিদিকে বরফ পড়েছে সেই কারণে কিনা জানি না সবুজায়নটা এত কম। হয়তো আমি আর কিছুদিন পর আসলে পুরো সবুজায়ন পেতাম। না হয় এবারের কাশ্মীর এরকম দেখানো থাক, আর একবার না হয় আসবো সবুজ সুন্দরী কাশ্মীরকে দেখাতে। আর এখন কাশ্মীরের কোন রূপটা দেখাবো চলো না আমার সাথে দেখতে থাকো। অনেক অধীর আগ্রহ আমার ছিল এই ব্লগটা নিয়ে বা এই জার্নিটা নিয়ে। কাশ্মীর খুব ছোট্টবেলায় আসা, বাবা মা আর ভাইয়ের হাত ধরে। তখন এতটাই ছোট, স্মৃতিপটে পরিষ্কার কিছু ছিলই না। ডাল লেকটাকে মনে ছিল, আর একটা দৃশ্য মনে ছিল, হয়তো বা কোথাও সাইট সিনে বেরোবো বাসে করে, বাসের জানলা দিয়ে একটা ফর্সা ধপধপে টুকটুকে লাল গাল, আমারই বয়সী সমসাময়িক হবে হয়তো সেই মেয়েটি, সে হাত বাড়িয়ে একটা আপেল দিয়েছিল, বিশাল বড় আপেল। তো এই দুটো স্মৃতি ছাড়া আর বাপু কিছু মনে নেই। তাই জন্য চারজনের নতুন করে কাশ্মীরকে জানার উদ্দেশ্যে আমাদের গন্তব্য শুরু হয়ে গেছে। আমরা প্রায় পৌঁছাবো হয়ে এসছে পেহেলগামে। কিন্তু এই যাত্রাপথেই এত সৌন্দর্য যে অবাক হয়ে গেছি। আরও মনে হচ্ছে অনেক ফোন হলে ভালো হতো, কারণ ফোন তো আর জানে না আমি কাশ্মীর যাব। সব ফোনের মেমোরি তখন ফুল। এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। যতটা পেরেছি লেন্স বন্দি করেছি, খানিক নিজের জন্য, খানিক তোমাদের জন্য। নিজের কাছেও এটা মেমোরেবল হয়ে থেকে গেল। পুরো কাশ্মীর ট্রিপে নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, চেষ্টা করব 2 বছরে একবার হলেও একবার আসতে। ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে গাড়ি যখন দৌড়াচ্ছে, কিছুক্ষণ অন্তরই আমার দেশের জওয়ান ভাইরা দাঁড়িয়ে আছে রাস্তার ধার দিয়ে। আমার মনের মধ্যে একটাই প্রশ্ন আসছিল, এত ঠান্ডা এত কিছুর মধ্যে কত কষ্ট করে তারা রক্ষা করে চলেছে দেশটাকে, আমাদেরকে, আমাদের সুখ সুবিধাটাকে, বা বলতে পারো দেশের নিরাপত্তাকে রক্ষা করে চলেছে। তাদেরকে স্যালুট বললেও মনে হয় কম বলা হয়। কত দূর দূরান্তে তাদের নিজেদের পরিবার পড়ে আছে, তাদের সব ফেলে শুধু দেশের কথা একাত্ম হয়ে ভাবতে শুধু ইন্ডিয়ান আর্মি পারে আর সিআরপিএফের জওয়ানরা। ফলে হ্যাটস অফ এদেরকে। মাতা রানীর কাছে প্রে করছিলাম
যে ভাইগুলো এত ঠান্ডার মধ্যে বা যে কোনো সিচুয়েশানে এভাবে দেশটাকে রক্ষা করে চলেছে, সব সময় তুমি ওদেরকে রক্ষা করো। পীরপাঞ্জালের পর্বত শ্রেণী, উপত্যকার সৌন্দর্য আর আমার জওয়ান ভাইদের নিরাপত্তা সবটুকু যেন আমাদেরকে দুহাত বাড়িয়ে ওয়ার্ম ওয়েলকাম জানালো। আমরাও সানন্দে হাসি মুখে পাড়ি দিলাম। চলো সামনে পেহেলগাম পৌঁছে যাব। একটু যেতে না যেতেই যখন শহরটার ভিতর ঢুকছি, দূরে ওই যে উপরে সবুজ রঙের দরগাটা দেখছো, আমাদের বজরঙ্গি ভাইজানের শুটিং ওখানে হয়েছিল, যেখানে মুন্নির মাও মুন্নিকে খুঁজতে এসেছিল, আবার সালমান খানও মুন্নিকে নিয়ে এসেছিল, ঠিক উপরের ওই দরগাটা। আজকের ব্লগ এখানেই শেষ করি। পেহেলগাঁও নিয়ে নতুন ব্লগ নিয়ে আবার আসতে হবে তো।